আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমানে কুয়েট বিএসএম পড়াশোনা করছি আমি। ঠিক আছে? আ বিএসএম পড়াশোনা করছি ২৩ ব্যাচ হিসাবে। সো আমাদের এই যে ক্লাসগুলা সেটা হচ্ছে আপনার এসএসসি লেভেলের যে ম্যাথ আর হায়ার ম্যাথ। ম্যাথ আর হায়ার ম্যাথ নিয়ে কাজ করা মূলত। ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ এই ২ টা সাবজেক্ট নিয়ে কাজ করা। যদি সময় সুযোগ হয়ে থাকে তো ফিজিক্স, কেমিস্ট্রিটা স্মুথ। যে তোমাদের কোনো স্পেশাল সাবটারে বা কোনো একটা টপিকের সমস্যা ওটা বলতে পারো। আমি ওটার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো এখন মূলত ফোকাসটা হচ্ছে আমার ম্যাথ আর হায়ার ম্যাথ। কারণ এই জায়গাগুলোতে আমাদের শিক্ষার্থীদের একটু ভালো রকম একটু দুর্বলতা থাকে। সো ম্যাথ আর হায়ার ম্যাথের অনেকে কম্বিনেশনটা ভালো করতে পারে না। সো এইজন্য টেস্ট পরীক্ষায় বলো বা মানে স্কুলে যেকোনো পরীক্ষায় তোমাদের একটু খারাপ হয়ে থাকে। সো এই যে ম্যাথ আর হায়ার ম্যাথের ক্লাস রেকর্ড করার যে একটা অ্যাপ্রোচ এটা আমাদের স্কুলের থেকেই শুরু হইছে। এটা হচ্ছে আমাদের আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়। সো স্কুলে আমাদের এক সিনিয়র ভাই আমাদের রিকোয়েস্ট করছিল। রিকোয়েস্ট না ভাই বলছিল যে হচ্ছে আমাদের স্কুলের জন্য শিক্ষার্থীদের আমাদের জেলা শিক্ষার্থীদের জন্য কিছু করার জন্য যেন একটা ভালো কোয়ালিটির ক্লাস পাই। সো আমরা এই প্রচেষ্টা থাকবে যেন হচ্ছে ক্লাসের কোয়ালিটির যেন ড্রপ না হয়। চেষ্টা করব সর্বোচ্চ রকমের যতটুকু সহজভাবে পড়ানো যায় ভেঙে সর্বোচ্চটুকু ভেঙে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? সো চলো আমরা কথা না বাড়াই ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে আমি একটা এনালাইসিস করি। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা এনালাইসিস করব। আজকে যে চ্যাপ্টারটা পড়াশোনা করব সেটা হচ্ছে সেট অফ ফাংশন। ঠিক আছে? সো এটা পড়াশোনার আগে আমরা একটা এনালাইসিস করি। ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে দেখো, আমি কেন আজকে সেট ফাংশন নিলাম? ধরো আমরা ম্যাথের তো সাবটার আছে এভারেজ ১৪ টার মতো আই থিংক। যদি ভুল না করে থাকি। একটা সাবটার হবে ১৪-১৫ টা একটা হবে বা ১৬ টা হবে। আমি যদি ভুল না করি আমি অনেকদিন আগে পড়ছিলাম। তো জানি না। সো ১৪, ১৫, ১৬ টা যে এরকম চ্যাপ্টার থাকুক, আমি টেস্ট পেপার একটু ঘেঁটে দেখলাম বা আমি ২ বছর আগে বা ৩ বছর আগে যে এক্সাম গুলা দিলাম। সো ওটা থেকে আমি এনালাইসিস করে একটা জিনিস আগে ক্লাস দেওয়ার চেষ্টা করব যেসব ক্লাসগুলা মানে যেসব অধ্যায়গুলা বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সব অধ্যায় ইম্পোর্টেন্ট। সব ক্লাস তোমাকে গ্যাদার করতে হবে। কিন্তু দেখো আমি আগে যেসব অধ্যায়গুলো খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আসার মতো আমি ওইসবগুলো আগে একটু করাবো। ওইসবগুলো একটু সলভ করবো। ঠিক আছে? ওইসবগুলো আমি মাস্ট আগে সলভ করে দিব। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। ওটাগুলো সলভ একটু আগে দিব। মানে ওই ক্লাসগুলো আমি আগে দিব। এই ক্লাসগুলোতে আমি কি জিনিস তোমার প্রোভাইড করব? তুমি বুঝো আমার থেকে। এই ক্লাসগুলোতে আমি তোমাদের মেইন বুক যেটা ওইটা ফলো করব। ঠিক আছে? মেইন বুকের ম্যাথ গুলো খুব ভালোভাবে করার চেষ্টা করব। এবং এই মেইন বুকের যে ক্লাসটা এটা হয়তো ১ টা বা ২ টা ক্লাসে শেষ করব। একটা তো কখনো পসিবল হয় না। ২-৩ টা মাস্ট যাবে। ঠিক আছে? ২-৩ টা তোমার যাবে। থিওরি প্লাস বইয়ের যে ম্যাথ গুলো ওগুলো করার জন্য। এখন তারপর আরেকটা ক্লাস আমি সিকিউ সলভ এর জন্য আর সিকিউ প্লাস এমসিকিউ সলভ এর শর্টকাট যেসব জিনিস আছে চেষ্টা করব সবকিছু দেওয়ার। ঠিক আছে? এখন ক্লাস ডিউরেশন নির্ভর করে হচ্ছে যেহেতু তোমরা এখন মানে অনলাইন ক্লাসের প্রতি কেমন জানি না। মানে অনলাইন ক্লাসে কতটুকু বুঝো, অনলাইন ক্লাসের মনোযোগ কতটুকু ধরে রাখতে পারো এটার উপর ডিপেন্ড করে। আমি বুঝাতে পারতেছি? তুমি অনলাইন ক্লাসে কতটুকু মনোযোগ ধরতে পারো কি কতটুকু পারো না সেটার উপর নির্ভর করে। আমি চেষ্টা করব যেহেতু ১ম ক্লাস আমি ৪০ মিনিট থেকে ৬০ মিনিটের নেওয়ার। আমি বুঝাতে পারছি? পরের ক্লাসগুলা যেহেতু আমি ২-৩ ক্লাসের মধ্যে পুরো একটা অধ্যায় শেষ করব আমি। কোনো ক্লাস আমার 1.5 আওয়ারও হইতে পারে বা 2 আওয়ার হইতে পারে। ঠিক আছে? আর তুই বলবে এত ছোট্ট সময়ে ভাই আপনি শেষ করে দিবেন। আমাদের প্রাইভেটে তো অনেক সময় লাগে লং টার্মে। তুমি দেখো, ক্লাসটা করে দেখো। দেখবা আমি সব পড়াইছি তোমার বইয়ের। কিছু বাদ যাই নাই এবং বইয়ের ম্যাথ গুলাও করিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পারছি। চলো আর কথা না বাড়াই আমি পড়াশোনায় চলে যাই। দেখো আজকে আমাদের ১ম যে টপিকটা সেটা হচ্ছে সেট। নরমাল এখন সেট ও ফাংশন। সো ১ম যে টপিকটা 2.1 এ সেট নিয়ে আলোচনা করা হয়েছে। 2.2 তে আপনার ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা ১ম যে টপিকটা বলবো সেট। এখন সেট বলতে কি বুঝি? তাই আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি। ঠিক আছে? চলো সংজ্ঞাটা লিখে ফেলি। বাস্তব জগতের বাস্তব জগতের বাস্তব জগতের বাস্তব বা চিন্তা জগতের তুমি যাই বলো বাস্তব জগতের বাস্তব বা বইতে একটু আছে তো বইয়ের অনুসারেই লিখি। বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগতের
বা চিন্তা জগতের। তুমি একটা মানে তুমি খুব চিন্তা করে ইমাজিনেশন একটা ওয়ার্ল্ড আছে তোমার ইমাজিনারি, ওই ওয়ার্ল্ডে তুমি কিছু চিন্তা ভাবনা করতে পারো, ঠিক আছে? সো দুইটা এখানে রাখা হয় আর কি, যে তুমি চিন্তা করো তো একটা সমাবেশ গঠন করতে পারো। তুমি কল্পনায় অনেকগুলো মানুষের একটা সমাবেশ তৈরি করতে পারো, যে হ্যাঁ আমার কল্পনায় এতগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষ নিয়ে আমার এই কল্পনাটা গঠিত, ঠিক আছে? সো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সুসংজ্ঞায়িত দেখো, আমরা হয়তো বানানটা আমি একটু ভুল যেতে পারি, তোমার পুরো মানে আমার চোখে দেখবো, ঠিক আছে? সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে বস্তুর বস্তুর সমাবেশকে কি বলে? বস্তুর যে সমাবেশ তাকেই, বা সংগ্রহ, সমাবেশ বা সংগ্রহকে সেট বলে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা সংজ্ঞা, সংগ্রহকে, ঠিক আছে? এখন আমি একটু এক্সপ্লেন করি, দেখো বস্তুর সমাবেশ বা সংগ্রহ কি বলতেছি, ঠান্ডা মাথায় খেয়াল করবা, ঠিক আছে? এখন আমি তোর কাছে তিনটা সংখ্যা বললাম, 2, 4, 8, ঠিক আছে? এখন এই যে তিনটা বস্তু, দেখো আমি তিনটা বস্তু আলাদা আলাদা বললাম, তুমি জিনিসগুলো এইভাবে না লিখে তিনটা বস্তু আলাদা আলাদা লিখে আগে বললাম 2, 4, 8। এখন তিনটা বস্তু আমি আলাদা আলাদা কথা চিন্তা করলাম, এখন তিনটা বস্তুকে তুমি যদি একসাথে করতে হয় তুমি কিভাবে লিখবা? 2, 4, 8, যে হ্যাঁ। এখন এই যে তিনটা বস্তুকে তুমি মানে একসাথে করছো, তিনটা বস্তু তোমার কি আছে, একসাথে আছে, এই যে একটা সমাবেশ ঘটছে তোমার, এটাই হচ্ছে তোমার কি সেট, ঠিক আছে? এখন এটাই হচ্ছে তোমার সেট। এটা দেখো, এটা একটা সেট, এটা সেট প্রকাশ করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? এখন এই সেটের একটা নামকরণ করা হয় এটা হচ্ছে একটা সেট, বুঝতে পারতেছি? এখন আমি আরেকটু সহজ করে বলি, ধরো তোমার তিনজন বন্ধু আছে, একজনের নাম এক্স, আরেকজনের নাম ওয়াই, আরেকজনের নাম জেড। আমি নাম বলতেছি না। এখন এই তিনটা বস্তু, একজন হচ্ছে দেশের তিনটা প্রান্তে থাকে, ঠিক আছে? এরা ধরো ওই থাকে, ধরো ঢাকা থাকে, খুলনা থাকে, খুলনা থাকে, আর এ হচ্ছে আর কই থাকে, হ্যাঁ লক্ষ্মীপুর, যেহেতু এটা আমার শহর, লক্ষ্মীপুর থাকে। এখন এই তিনটা বন্ধু বছরে একটা সময় একত্রিত হবে। যখন একত্রিত হবে সেটাকে আমরা প্রকাশ করবো কি? একত্রিত হইলেই তো একটা সমাবেশ তৈরি হবে তাদের মধ্যে। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। এই জিনিসটাই সমাবেশটা হবে কি? একটা সেট। সেটটাকে আমরা যা ইচ্ছা তাই দ্বারা প্রকাশ করতে আমি বি দ্বারা একটা সেট প্রকাশ করলাম। ঠিক আছে? আমি বুঝাতে পারতেছি? এখন এই যে একটা সেটের প্রত্যেকটা বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। ধরো এই যদি 2 হয়, 4 হয়, এটা কি? এই সেটের কি? উপাদান। এই সেটের কি? উপাদান। আমি বুঝাতে পারতেছি? সো তুমি এলিমেন্ট যদি তোমারে বলে সেটের উপাদান কারে বলে? তাহলে সেটের প্রত্যেকটা বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। আমি বুঝাতে পারতেছি? সো আমরা যদি একটা সেট নিই, ধরো A equal to A, B, ঠিক আছে? আমরা একটা সেট দিলাম। ছোট হাতের ইংরেজি বর্ণমালা। বুঝাতে পারছি? এখন এটা, এই ছোট হাতের A যেটা, এটা কি? এ সেটের কি? উপাদান। এ সেটের উপাদান বা এলিমেন্ট। উপাদান বা এলিমেন্ট। ইংলিশটা আছে, ইংলিশ লিখতেছি না। উপাদান বা এলিমেন্ট। আবার বিটাও কি হবে? সেম, সেম জিনিস। বুঝতে পারছি? সেম জিনিস। উপাদান। সো এই জিনিসগুলো কি বুঝতে পারতেছো? এখন এটা প্রকাশ করার একটা সিস্টেম আছে। প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে কি? আমরা এই জিনিসটা একটু সম্পূর্ণ নিচে নিয়ে যাই। ঠিক আছে? আম নিচে, নিচে লিখি। তো এখন খেয়াল করো, এই যে একটা সিস্টেম আছে, এটা প্রকাশ করার একটা সিস্টেম আছে। সো প্রকাশ করার সিস্টেমটা আমরা কি লিখতে পারি? A belongs to, A belongs to হচ্ছে কি? এ। এটা দ্বারা কি বোঝানো হয়? যে এই যে উপাদানটা আছে, এই যে উপাদানটা, এই উপাদানটা এ সেটে পাওয়া যাবে। আমি বুঝাতে পারতেছি? এটাকে কিভাবে পড়া হয়? এটা বলা হয় যে হচ্ছে কি? বলা হয় কি? এ, এ সেটের সদস্য। এ এর সদস্য। এর সদস্য। এটাকে যদি তুমি পড়তে চাও তাহলে কিভাবে পড়বা?
বলো, আমি একটু পড়ার সিস্টেমটা বলে দিই। এ বিলংস টু বি, বুঝাতে পারছি? এ বিলংস টু বি। বি সেটের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। এখন আমি তোমাকে যদি একটা বললাম, একটা জিনিস বললাম, তোমরা আমাকে খেয়াল করো, খেয়াল করো, খুব সুন্দর জিনিস। আমাদের এ সেটটার পরিমাণ কি ছিল? আহ এবি, ঠিক আছে? এ সেটটার পরিমাণ কি ছিল? আমাদের এবি। এখন আমি তোমারে বললাম যে সি, সি, এখন ছোট ছোট হাতের সি, নট বড় হাতের, আমি ছোট করে লিখি, যে ছোট হাতের সি বিলংস টু কি, ইজ নট বিলংস টু কি, এ। এটা এটা এটার মানে কি বুঝাই? এই সি উপাদান যেটা, এটা কখনো কি এই এর সদস্য নয়। আমি বুঝাতে পারতেছি? এটা যদি তুমি কথায় লিখতে চাও, সেটা হবে কি, সি এ এর সদস্য নয়, এ এর সদস্য নয়। আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? এর সদস্য নয়। এটা খুব সুন্দর করে বলতে হবে। এটা তুমি বলবা কি, সি ডাজ নট বিলং টু এ, বি সরি, এ। বুঝতে পারতেছি? আমি এখানে বি লিখছি কেন? দুঃখিত, হবে এ হবে, কারণ আমাদের তো উপাদান এ। So এটা এটা কি তুমি মানে বুঝাতে পারবা? ক্লিয়ার? এতটুকু তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো চলো আমরা এবার সেটের উপাদানটা একটু দেখি। দেখো, সেট, ঠিক আছে? সেটকে প্রকাশ করা যায় দুইটা ভাবে। ক্লিয়ার? সেটকে প্রকাশ করা যায় দুইটা মাধ্যমে। আমরা একটু দেখি সেটকে কিভাবে মানে কিভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে? এবার হচ্ছে আমরা সেটকে যে প্রকাশ করা যায়, এটা দুইটা মাধ্যমে প্রকাশ করা যায়। একটা হচ্ছে কি, বলো, তোমরা হয়তো একটু বইটা পড়ছো বা বইটার পাশে থাকতে পারে, ঠিক আছে? যে প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি, সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? আমি তালিকা পদ্ধতি, তা আমি একটু অন্য কালি দিলে কি জানো, একটু তোমাদের তালিকা পদ্ধতি এক্সপ্লেন করবো। এই জিনিসগুলো আমরা খুব ডিপলি এক্সপ্লেন করবো। একটা তালিকা পদ্ধতি, আর একটা হলো কি, সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি, ক্লিয়ার? আমরা একটু ডিভাইড করে দেবো মাঝখানে, তাহলে হয়তো দুইটা দুই পাশে আমরা ভালোভাবে এক্সপ্লেন করবো। ক্লিয়ার? এখন খেয়াল করো, আমরা একটা একটা সিঙ্গেল জিনিসটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আমরা প্রথমে তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করবো, দেন গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করবো। এখন খেয়াল করো, যে পদ্ধতি তুমি একটু সংজ্ঞাটা লিখে দিব নাকি হচ্ছে আপনার, আচ্ছা আমি এটা জিনিসটা বলি, ঠিক আছে? খেয়াল করো, ধরো তালিকা পদ্ধতি হচ্ছে কি, তোমার কাছে আমি বলে দিলাম যে হচ্ছে আমার তিনজন ফ্রেন্ড আছে, ঠিক আছে? আমার তিনজন ফ্রেন্ড আছে, ধরো, আচ্ছা আমার তিনজন ফ্রেন্ড আছে, আমার তিনজন ফ্রেন্ডের নাম হচ্ছে কি, মুনির, মুনির, তারপর হচ্ছে রেজা, আরেকজন নাম হচ্ছে আমার কি বলতে পারেন আপনি, ঠিক আছে, আকরাম। ঠিক আছে, আমার তিনজন ফ্রেন্ড আছে। এখন এটা হচ্ছে তার কি, আমার যে তিনজনের একটা ফ্রেন্ড আছে, এটা তালিকা আমি বলে দিলাম। একজন হচ্ছে মুনির, একজন রেজা, একজন হচ্ছে কি, আকরাম। এখন এই যে তিনজন ব্যক্তি আছে, এই তিনজন ব্যক্তিকে যদি আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে পারি এবং কমার মাধ্যমে রাখতে পারি, সেটা হচ্ছে কি, তালিকা পদ্ধতির মানে প্রকাশ করা, ঠিক আছে? এটা হচ্ছে এ যদি এ সেট হয়, ঠিক আছে? আর এই সেট হচ্ছে কি, আমার বন্ধুর তালিকা। আমার যে তিনজন বন্ধু আছে, ওই বন্ধুর তালিকা। প্রথম বন্ধুত্বে কি আসবে? আচ্ছা, এই জিনিসটা আমরা একটু একসাথে নিয়ে আসি। কিন্তু মনির, আসলাম, এটা হচ্ছে আমার তিনজন বন্ধুর তালিকা। এখন এটাও যদি আমরা দ্বিতীয় বন্ধুদের মাধ্যমে নিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কি, আমার তালিকা পদ্ধতি। আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? তিনজন বন্ধুর কথা বললাম এবং এটাতে কিছু শর্ত বলতে পারো। এটাকে তোমাকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। সেকেন্ড যেটা, এটার মধ্যে অবশ্যই কমা দিয়ে উপাদানগুলোকে, আমার যে তিনজন বন্ধু আছে, তিনজন বন্ধুকে আলাদা করতে হবে, ঠিক আছে? এখন আমি যদি কমা ব্যবহার না করি, মুনির, রেজা, আকরাম, এগুলো কিন্তু একটা সিঙ্গেল একটা লাইনের মতো শব্দ প্রকাশ করবে, ঠিক আছে? যে হচ্ছে, ধরো আমার নাম হচ্ছে ইশতিয়াক মাহমুদ অর্ণব, ইশতিয়াক মাহমুদ অর্ণব। এখন তুমি যদি ইশতিয়াকের পরে একটা কমা দাও,
ধরো এরকম খেয়াল করো, আমি আমার নামটা একটু লিখি, ঠিক আছে? মাইন্ড করো না। ইশতিয়াক মাহমুদ অর্ণব, অনেকে ইশতিয়াক মাহমুদ অর্ণব। তুমি খেয়াল করো, এটা যদি আমি কমা না দিই, ঠিক আছে, তুমি মনিরে যে আপনার নামটা শুনতে উইয়ার্ড লাগতে পারে, তোর আমার নামটা ইশতিয়াক মাহমুদ একসাথে শুনতেছো, কিন্তু তোমার ভালো লাগতেছে যে হ্যাঁ এটা একটা অর্থ বা মিনিং। কিন্তু তুমি যদি কমা না দাও, ঠিক আছে, ইশতিয়াক আলাদা একটা নাম, মাহমুদ একটা নাম, অর্ণব একটা নাম হতে পারে, একসাথে একটা নাম বহন করতে পারে। তুমি যখন একটা কমা দিবা, দেখা ইশতিয়াকও কারো নাম হতে পারে, মাহমুদও কারো নাম হতে পারে, অর্ণবও কারো নাম হতে পারে। কিন্তু তুমি কমা উঠাই দাও, এটা কিন্তু একজনের নাম হয়ে যাবে। বুঝতে পারতেছি এই যে কমার একটা গুরুত্ব, এটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। বুঝতে পারতেছি? ক্লিয়ার? ঠিক আছে? এই কমার গুরুত্ব মানে কি? তিনজন আলাদা আলাদা ব্যক্তি। ক্লিয়ার? একটা তিনজন আলাদা ব্যক্তি একটা সমাবেশ গঠন করছে, সেট গঠন করছে। ক্লিয়ার? ডান? এর একটা বস্তু ধরো, আমার আমার কাছে দুইটা বর্ণমালা আছে এবি, তিনটা বর্ণমালা আছে এবিসি। এখন এই তিনটা বর্ণমালা যদি, আচ্ছা এটা এইভাবে নাম প্রকাশ করে অন্যভাবে বুঝে, ঠিক আছে? আহ ধরো হচ্ছে ক্যাট, সি, তিনটা আমার কাছে তিনটা বর্ণমালা আছে, ঠিক আছে? সি এ টি, ঠিক আছে? এখন তিনটা এইটা যদি তুমি বর্ণমালা না প্রকাশ করো, এটা হচ্ছে একটা ক্যাট। ক্যাট হচ্ছে কি বিড়াল। এটা কিন্তু আলাদা মানে একটা প্রাণী হয়ে গেছে। এখন তুমি যদি আলাদা আলাদা করে একটা কমা দিয়ে দাও, এটা কিন্তু একটা সমাবেশ হবে, তিনটা বর্ণমালার সমাবেশ, ঠিক আছে? এটা তুমি বি সেট দ্বারা প্রকাশ করতে পারো, ঠিক আছে? বুঝতে পারতেছি? ঠান্ডা মাথায় এই জিনিসগুলো বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? যখন বুঝবা তখন অন্য কোনো দিকেই মনোযোগ দিবা না, ঠিক আছে? আর এই আমার নামের যে একটা সেট, এটা আমি এক্স সেট দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে তালিকা পদ্ধতি, খুব ক্লোজলি বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবার আসি, দেখো এই পদ্ধতিতে, এবার তো গঠন পদ্ধতিতে আসি। খেয়াল করো, এই গঠন পদ্ধতিতে মানে তোমার সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ করা থাকে না। জিনিস হচ্ছে কি, তোমার একটা ক্লু দিবে, ক্লু দিবে, ক্লুটা তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম যে তোমার একটা ধাঁধা দিবে, ধাঁধা সলভ করবে, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে তোমার কি গঠন পদ্ধতি। আমি বুঝতে পারতেছি? আচ্ছা, এটা তোমাকে একটা উদাহরণের মাধ্যমে তোমাকে প্রকাশ মানে যদি বুঝাতে পারি, হয়তো এটা তোমার কাছে ভালো লাগবে, ঠিক আছে? ধরো তোমার হচ্ছে কি বলবো, গঠন পদ্ধতি। আচ্ছা, তোমার কাছে আমি কি লিখবো, উম, কিভাবে একটা, আচ্ছা আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে এটা বুঝাতে পারলে হয়তো ভালো লাগবে, ঠিক আছে? ধরো আমি একটা সেট নিলাম, এ ইকুয়াল টু, আচ্ছা আমি একটা তালিকা পদ্ধতি দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাই তো তোমার বেড়ার বুঝবা। 7, 14, 21, আর একটা হচ্ছে কি 28। এখন খেয়াল করো, এটা একটা কি তালিকা পদ্ধতি সেট। এখন এটা হচ্ছে তোমার কি তালিকা। এখন এটাকে আমরা গঠনে কনভার্ট করবো, কিছু কনভার্ট করবো গঠন পদ্ধতিতে। খেয়াল করো, গঠন পদ্ধতি। ক্লিয়ার? আস্তে আস্তে বুঝো। গঠন পদ্ধতি, এটা তুমি গঠন পদ্ধতিতে যে কনভার্ট করো না, এটা তোমার কাছে কোনো ক্লু আছে? কোনো ক্লু আছে? দেখো এই সেটের দিকে খেয়াল করো। আচ্ছা এটা আমরা একটা কোশ্চেন নিই, ঠিক আছে? একটা question নিলাম। এই যে একটা প্যাটার্ন লক্ষ্য করো, ৭ একে ৭, ৭ দুগুণে কত? ১৪, ৩ সাতা ২১, ৪ সাতা ২৮। একটা প্যাটার্ন মেনটেন করে দেখতে পাচ্ছ? দেখো নামতা হয় ৭, এটা কিন্তু ৭ এর কি গুণিতক আকারে যাচ্ছে, এটা কি কোন আকারে যাচ্ছে? ৭ এর গুণিতক, এবং প্রত্যেকটা উপাদান কি হচ্ছে ৭ দ্বারা বিভাজ্য। এবং এখন এটা একটা ২ টা শর্ত হয়। এটা হচ্ছে কি, ১ম যে শর্তটা হয়, সলভটা দিই, সলিউশন। এখন খেয়াল করো, এটা ২ টা শর্ত মেইনটেইন করে। একটা শর্ত হচ্ছে কি, দেখো প্রত্যেকটা উপাদান ৭ দ্বারা বিভাজ্য। ১ম হচ্ছে কি, প্রত্যেকটি উপাদান, প্রত্যেকটা উপাদান কি? উপাদান ৭ দ্বারা বিভাজ্য। প্রত্যেকটা ৭ না। আরেকটা হচ্ছে কি, দেখো সবগুলা মানে অর্থাৎ এটা তুমি বলতে পারো ৭ এর গুণিতক বলতে পারো, ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটা তুমি বলতে পারো কি, অর্থাৎ ৭ এর গুণিতক। এটা তুমি বলতে পারবে ৭ এর গুণিতক। এবং গুণিতকটা কতটুক পর্যন্ত, দেখো এইটা হচ্ছে কিন্তু ক্লোজ, কিন্তু ক্লোজ, সো এটা কিন্তু ২৮ এর বেশি না, সেটা উল্লেখ করতে হবে। এবং অর্থাৎ ৭ এর গুণিতক। আরেকটা জিনিস হচ্ছে কি, এবং আচ্ছা এটাতে এইখান দিয়ে লিখতে পারি, এবং এটা কি, এবং ২৮ এর বড় নয়। গুণিতকটা কতটুক পর্যন্ত যাবে? ২৮ পর্যন্ত যাবে। ২৮ এর
বেশি নয়, 28-এর বড় নয় বা বেশি নয় যেটাই লিখতে পারো। বড় নয়, বড় 28-এর বড় নয়। আমি বুঝাতে পারতেছি? 28-এর বড় নয়। আমি ২ টা শর্ত মেইনটেইন করে আমাদের একটা ক্লু বানাইতে হবে। ঠিক আছে? ২ টা দেখো, তোমার এখানে সল্ভটা জিনিস দেওয়া আছে, তালিকা পদ্ধতিটা। তোমার ক্লুতে যাইতে হবে যে ক্লুটা দেখাইতে হবে যে হ্যাঁ, এই তালিকা পদ্ধতি যেটা এটা একটা শর্ত মেইনটেইন করে। একটা নির্দিষ্ট ক্লু একটা নিয়ম মেইনটেইন করে এবং ওই নিয়ম এবং শর্ত মেইনটেইন করার পর আপনার তালিকা পদ্ধতি আপনি পাবেন। আমি বুঝাতে পারতেছি? সো এখন ২ টা শর্ত কি মেইনটেইন করে? একটা ৭ দ্বারা বিভাজ্য বা আপনি কি বলতে পারেন ৭ এর গুণিতক যেটা ২৮-এর বড় নয়। এখন এই জিনিসটাকে আপনি কি লিখতে পারেন? দেখেন, এই যে সেটটা খেয়াল করেন, এই সেটটা হচ্ছে কি? এক্স এর ধরেন আপনি একটা চলক নিলেন, এক্স এর একটা ভ্যালু নিলেন। এক্স যেন এক্স, কমা ২৮ ৭ এর গুণিতক। ৭ এর গুণিতক। এখন খেয়াল করেন ৭ এর গুণিতকটা কতটুক পর্যন্ত আপনি? ২৮ পর্যন্ত। ২৮ এর ২৮ পর্যন্ত, ২৮ এর বেশি নয়। এখন এটা শুরু হচ্ছে কই থেকে? ০ থেকে। এক্স এর ভ্যালুটা শেষ হচ্ছে কই থেকে? ২৮। এখন এই চিহ্নটা কি আমার হইছে? না। দেখেন আমার গুণিতক কি ২৮ পর্যন্ত আছে। সো এটা কি হবে? ছোট ২৮ থেকে ছোট বা ছোট নয় বা ছোটই সমান। ঠিক আছে? সো এটা এবার প্রকাশ করব। ঠিক আছে? বুঝাতে পারতেছি? ক্লিয়ার? এক্স যেন এটাতে বলবেন কি? এক্স যেন বা সাজ দ্যাট বলতে পারেন আপনি ইংলিশে। ক্লিয়ার? ঠিক আছে? সো এটা যেটা হচ্ছে কি এই পদ্ধতির জন্য এই যে একটা শর্ত আমি দিলাম, এইটারে বলে আপনার রুল মেথড বলা হয়। আমি একটা শর্ত মেইনটেইন করলাম। এই যে আমি একটা শর্ত দিয়ে দিলাম এটাকে আপনার রুল মেথডও বলে। অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি। হুম, হুম। এই যে একটা শর্ত দিলাম এটাকে আপনার রুল মেথডও বলে। দেখেন, রুল মেথড। এই যে আমি দেখেন, আমি যে একটা শর্ত এখানে আরোপ করলাম, এটা হচ্ছে আমার কি? রুল মেথড। আমি জিনিসটা আরেকবার বুঝাই দিই। গঠন পদ্ধতি এটি জিনিসটা কি? এটাকে বলবো আমরা কি? গঠন পদ্ধতি। এটা হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতি। দেখেন, এই সেটটাকে আমরা একটা নির্দিষ্ট কাঠামোর ভিতরে নিয়ে আসলাম। এই কাঠামো দেখেন আমার কাছে একটা সেট ছিল, সমাবেশ ছিল। এটাকে আমরা একটা গঠনের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে? এটাই হচ্ছে কি? সেট গঠন পদ্ধতি। আমি বুঝাতে পারতেছি? ক্লিয়ার? আর এই যে চিহ্নগুলা এটার আপনার এই যে চিহ্নগুলা এটার আপনার সাজদের পড়ে। এটার পরে কি? যেন আচ্ছা আমি একটু লিখে দিই। এটার পড়বেন আপনি কি? আমি খুব সব জিনিস পড়ানোর চেষ্টা করতেছি। এরূপ যেন, সংক্ষেপে যেন বা সাজ দ্যাট যেটাই আপনি পড়েন। ঠিক আছে? আমি ইংলিশটা লিখি সাজ দ্যাট বা যেন, সংক্ষেপে যেন, যদি আমি বাংলাটা লিখি, এগুলো খুব বইয়ের ভাষা। ঠিক আছে? সংক্ষেপে যেন আমরা সংক্ষেপে যেন বা হচ্ছে আপনার এরূপ যেন এই জিনিসগুলা। কিন্তু যখন আপনি বলতে যাবেন এক্স যেন যদি খুব সংক্ষেপে যেন না বলে মানে বলেন অনেকে যেনই বলে। আর ইংলিশে বলে এক্স সাজ দ্যাট এক্স কমা এটার একটা শর্ত হচ্ছে কি ৭ এর গুণিতক। আরেকটা শর্ত হচ্ছে কি এখানে আমি একটু ভুল করলাম। এখানে এবংটা দিতে ভুলে গেছিলাম। দেখো ২ টা শর্ত কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে। একটা ৭ এর গুণিতক যেটা হচ্ছে কি ০ থেকে বড় ২৮ থেকে ২৮ কিংবা ২৮ এর সমান। তার বেশি কিন্তু না। এই এবং হচ্ছে কি ২ টা শর্তের সমন্বয় হিসাবে থাকে। ঠিক আছে? আবার এই যে একটা পদ্ধতি আমি প্রকাশ করলাম একটা শর্তের মাধ্যমে এটাকে আমরা বলব কি? রুল মেথড। আমি বুঝাতে পারতেছি? ক্লিয়ার? ডান। চলো। আ আমরা নেক্সটে যাই। আমরা এটা তো করে আচ্ছা, এখানে তালিকা গঠন পদ্ধতির কিছু ম্যাথ দেওয়া আছে। দেখো, এই ম্যাথটা আমরা মাত্র সলভ করলাম। ঠিক আছে? দেখো এই ম্যাথটা আমি উঠানোর সময় বই থেকে উঠাইছিলাম। তো ম্যাথটা মাথায় চলে এসেছিল। ওইটাই আমি ওইখানে উঠাই দিলাম। দেখো মাত্র এটা সলভ করে দিলাম। সলভ ডান। সলভ ডান। আচ্ছা, এটা না লিখে আমরা ওইখান থেকে সলভটা উঠায় এনে এখানে দিই। ঠিক আছে? ওটা বেটার হবে। ইট উইল বি বেটার ম্যাথ। হচ্ছে তোমার কাছে ২ বারে স্লাইড যখন দেখতে যাবা ম্যাথটা ২ বার দেখা হবে। আমরা সলভ করতেছি না। বাট হচ্ছে উঠাই দিচ্ছি পুরো জিনিসটা।
ঠিক আছে? আমরা এটা সলভ দিলাম। আচ্ছা, এটার আমরা একটু ডানে সরানো উচিত। না, চলো আমরা আমাদের এই ম্যাথটা একটু সলভ করি। ঠিক আছে? দেখো এই ম্যাথটা কি বলছে? খুব ঠান্ডা মাথায় এই ম্যাথটা দেখার চেষ্টা করবো। ঠিক আছে? এখন কি বলছে দেখো, বি একটা বি একটা সেট দেওয়া আছে। এই সেটটা আছে কোন পদ্ধতিতে? বলো, আগে বলো। গঠন পদ্ধতিতে দেওয়া আছে। গঠন পদ্ধতিতে দেওয়া আছে। দেখো, দেখার মাত্র এটা বলতে হবে যে এটা কোন পদ্ধতিতে দেওয়া আছে। ঠিক আছে? যেটা শর্ত দেওয়া আছে, শর্ত থেকে আমরা আমাদের পুরোটা বের করব। ঠিক আছে? তালিকা পদ্ধতি তোমার বের করতে বলছে। ঠিক আছে? খেয়াল করো। এবার কি বলছে দেখো, এটা হচ্ছে কি ২৮ এর গুণনীয়ক। এখন ২৮ এর যে গুণনীয়কটা, তুমি জাস্ট ২৮ এর গুণনীয়ক যদি বের করতে পারো, তাইলে হচ্ছে কি তোমার সলভ। এখন ২৮ এর যে গুণনীয়কটা কি বলবা দেখো, এখানে ২৮ এর গুণনীয়ক তুমি বের করো। 1 ইনটু ২৮ ইকুয়াল টু 2 ইনটু 14 ইনটু আর কি আছে বলো? 4 ইনটু 7। আর কি ২৭ এর গুণনীয়ক হয়? না। সো ২৭ সরি কি বলি? ২৮, ২৭ কেন বলি আমি? ঠিক আছে? সো এখানে এবার বলো ২৮ এর গুণনীয়ক তোমার কি, কি আছে? সুতরাং ২৮ এর গুণনীয়ক, গুণনীয়ক ২৮ এর গুণনীয়ক কি, কি হবে তোমার? 1, 2, 4, 7, 14, ২৮। এটা হচ্ছে, এই সবগুলো হচ্ছে কি তোমার গুণনীয়ক। তো এটাই কিন্তু তোমার সেট। এটা হচ্ছে তোমার কি সেট। সেট হচ্ছে কি বি। তাহলে বি ইকুয়াল টু কি হবে তোমার? নির্ণয় সেট বি ইকুয়াল টু হবে 1, 2, 4, 7, 14, 28। এটা হচ্ছে তোমার কি বি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আমি তালিকা পদ্ধতি প্রকাশ করে মানে প্রকাশ করা শেষ করলাম। এখন এটা বুঝতে পারছো? জিনিসটা কত ইজি, কঠিন লাগে তোমার কাছে? এবার আমরা এই ম্যাথটা সলভ করি। ঠিক আছে? এই ম্যাথটা একটু আগের ম্যাথ থেকে একটু বেটার। ঠিক আছে? দুইটা শর্ততে আছে। বলছে যে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স এর ভ্যালুটা হবে কি? সকল ভ্যালুটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো আর এখানে আরেকটা শর্ত দিয়ে দিছে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের যে ভ্যালুটা ওটা 18 থেকে কম হবে। বুঝতে পারছি? দুইটা শর্ত তোমার খুব মানে খুব ইজি ভাবে লিখলাম। এখন যে প্রথম যে শর্তটা এক্স এর যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি লিখলাম এক্স এর ধনাত্মক যে পূর্ণ সংখ্যা, ওগুলো কি হইতে পারে? লেখো। ধনাত্মক পূর্ণ সংখ্যা তোমার কি হইতে পারে? আমি লিখি। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা তোমার কি হইতে পারে? শূন্য কি হইতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা? বলো। শূন্যকে আমরা ধরতেছি না, নিউট্রাল ধরতেছি। আমরা 1 ধরি, 2 ধরি, 3 ধরি। ওর এটা কি অসীম ভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন একটা শর্ত দিয়ে দিছে যে এক্স এর ভ্যালুটা হইতে হবে কি? অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটা শর্ত দিয়ে দিছে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা ওটা 18 থেকে কম হবে। এখন আমরা একটু অ্যাজাম্পশন মেথডে চলে যাই। অ্যাজাম্পশন কি? জাস্ট এটা ম্যাথ করা, আমরা ধরবো একটা দুইটা ভ্যালু নিলে 18 পর্যন্ত কতগুলো হয় ধরবো। এক্স ইকুয়াল টু ধরো, এক্স ইকুয়াল 1। এক্স ইকুয়াল টু 1 হইলে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা ওইটা কি হবে? 1। 1 হলে খেয়াল করো, এটা এটা ভ্যালুটা কি মানে মানা হয়? মানে এক্স স্কোয়ার ভ্যালুটা 1 স্কোয়ারে তো কিন্তু 1 হয়। আবার এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা ওটা কত আসে? 4। আবার এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ভ্যালুটা কত আসতেছে? 9। আবার এক্স টু দি পাওয়ার 4 আসলে আহ, কি লিখছি সব? এক্স ইকুয়াল টু যদি 4 হয়, এক্স স্কোয়ারের যে ভ্যালুটা ওইটা আসতেছে কত? 16। এবং এক্স ইকুয়াল টু যদি 5 হয়, এক্স ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে খেয়াল করো এক্স স্কোয়ারের যে ভ্যালুটা ওইটা আসতেছে কত? 25। আমি ভেঙে লিখতেছি না যে 5 স্কোয়ার, এরকম লিখতেছি না, ডিরেক্ট লিখে দিচ্ছি 25। এখন খেয়াল করো এটা কি শর্ত মেনটেন করে কি না? এটা বলবা কি? যা 18 হতে বড়। হতে বা ছেড়ে, যেটা ভালো লাগে তোমার, তোমরা ছেড়ে বড়, যে শব্দটা তোমার কাছে ভালো লাগে ওই শব্দ ইউজ করবা। ছে বড়। তাহলে এটা কি অ্যাপ্লিকেবল? না। সো এক্স এর কোন কোন ভ্যালু গুলো অ্যাপ্লিকেবল? 1, 2, 3, 4 পর্যন্ত। সো এই শর্তানুসারে
তুমি কি বলতে পারো? শর্তানুসারে, শর্ত অনুসারে, শর্ত অনুসারে, শর্ত অনুসারে ধনাত্মক, ধনাত্মক গ্রহণযোগ্য মানসমূহ, ধনাত্মক, খুব সহজ ভাষায় লেখা মানে সবগুলো ভাষায় লিখতেছি। গ্রহণযোগ্য, ধনাত্মক গ্রহণযোগ্য মানসমূহ, ধনাত্মক গ্রহণযোগ্য মানসমূহ কি হবে তোমার? 1, 2, তারপর কি ভ্যালু? 3, আরেকটা ভ্যালু হচ্ছে কত? 4। সো এটাই হচ্ছে তোমার কি ২ টা শর্ত মেইনটেইন করে। দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 আছে, 2 আছে, 3, 4 এটা কি অসীম পর্যন্ত বিস্তৃত, প্লাস ইনফিনিট পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? সো এই যে জিনিসটা খেয়াল করো, তাহলে এই যে ৪ টা ভ্যালু, ৪ টা উপাদান, ২ টাই শর্ত অ্যাপ্লিকেবল। এখন এটাই হচ্ছে কি নির্ণয়িতার সেট হবে। নির্ণয়ের সেট সি ইকুয়াল টু কি হবে তোমার? 1, 2, 3, 4। বুঝাতে পারছি? ক্লিয়ার? সো চলো এই উত্তরগুলোকে আমরা একটু বক্স করে দিই, তাহলে হয়তো একটু সুন্দর লাগবে। ঠিক আছে? তোর একটা বক্স করে দিই, তাহলে একটু গর্জিয়াস লাগবে যে ভালো আমরা সলভ করলাম। আচ্ছা, দেখো এখন তোমার তো তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি খুব ভালো রকম মানে বুঝে যাওয়ার কথা। ঠিক আছে? খুব ভালো রকম বুঝে যাওয়ার কথা। বুঝে যাও, তাহলে আমরা একটু নেক্সট টপিক একটু জাম্প করি। ঠিক আছে? চলো, চলো, চলো। নেক্সট টপিক আছে কি? দেখো, আমরা এবার কিছু সেটের কিছু সংজ্ঞা পড়বো, বা তুমি যাই বলো ওটা তুমি পড়বা। ঠিক আছে? আমরা তোমার হোমওয়ার্ক দিতে পারি কিছু। চলো হোমওয়ার্ক কিছু দিয়ে দিই। আচ্ছা, তোমরা প্রথম হোমওয়ার্ক যেটা, তুমি বই খুলবা। বই খোলার পর কিছু জিনিস পাবা, ১টা ২টা ম্যাথ পাবা, অনুশীলনী টাইপসে কিছু সলভ পাবা, যে কাজের মধ্যে দেওয়া আছে ওগুলা সলভ করবা। সলভ করে ওটা আমার কমেন্ট বক্সে দিতে পারবা, বা আমার গ্রুপ আছে লার্ন পিসি ৩৯ টা, এখানে দিতে পারো। তখন দেখবো তোমাদের কোনো কোশ্চেন থাকলেও এখানে দিতে পারো। আমি সলভ দেওয়ার শতভাগ চেষ্টা করবো যদি আমি ফ্রি থাকি। তো চলো কিছু সেটের সংজ্ঞা পড়ি। ঠিক আছে? চলো কিছু হচ্ছে সেটের সংজ্ঞাটা খুব ভালো রকম পড়ি। প্রথম যেটা সসীম সেট, প্রথম সেট যেটা সেটা হচ্ছে কি সসীম, সসীম সেট বা ফাইনাইট, সসীম সেট বা ফাইনাইট সেট, ফাইনাইট সেট। খেয়াল করো, এই ফাইনাইট সেট বলতে কি, দেখো তোমার উপাদান সংখ্যা কি, উপাদান সংখ্যার যে পরিমাণটা এটা কি থাকবে? সসীম পরিমাণে থাকবে। খেয়াল করো, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। যে সেটের উপাদান সংখ্যা, যে সেটের, যে সেটের উপাদান, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, সংখ্যা গণনা করা যায়। দেখো আমরা তখন পর্যন্ত যতগুলো সেট দিয়েছিলাম সবগুলো কিন্তু সসীম সেট ছিল। গণনা করা যায়, গণনা করা করে নির্ধারণ, গণনা করা যায়, বা আচ্ছা বইয়ের ভাষায় লেখার চেষ্টা করি, গণনা করে নির্ধারণ করা যায়, গণনা করে, করে নির্ধারণ করা যায়, নির্ধারণ করা যায়, নির্ধারণ করা যায়, তাকে সসীম সেট বলে। তাকে সসীম সেট বলে। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো সেট দিলাম সবগুলো সেট কি সসীম, নট অসীম পর্যন্ত। খেয়াল করো, ধর আমি একটা সেট নিলাম, একটা এ সেট নিলাম। খেয়াল করো, এ সেটটার মধ্যে আমি বললাম হচ্ছে তোমার উপাদান, উপাদান আছে ৩, ৬, ৯, ১২। এই যে উপাদানগুলো চলতে থাকছে, এই উপাদানগুলা জাস্ট ৬০ পর্যন্ত চলতে থাকবে। এখন এখানে তুমি বলতে পারবে না এখানে উপাদান সংখ্যা কত আছে তোমার, তুমি গুনলেই তো বলতে পারো ৩, ৬, ৯, হাতে আঙ্গুলে তুমি গুনলেই তুমি বলতে পারো যে এখানে উপাদান সংখ্যা হচ্ছে আপনার এভারেজ ১৯টার মতো উপাদান আছে। ক্লিয়ার? তুমি কি এটা মানে সরি ২০টার মতো উপাদান আছে, এটা তুমি কি তোমার বলতে হবে যে হ্যাঁ কম বেশি অসীম সংখ্যক আছে? না, এটা কিন্তু একটা লিমিট উপাদান। ৩ থেকে শুরু ৬০ পর্যন্ত শেষ। এটা তুমি গণনা করতে পারবা। তুমি যদি আরেকটা উপাদান নাও, একটা সেট নাও, এক্স, ওয়াই,
জেড। এই যে উপাদান, এগুলো তুমি গণনা করতে পারবে। উপাদান আছে, উপাদান সংখ্যা তোমার কতগুলা? ৩ টা। উপাদান সংখ্যা নির্ধারণ করা হয়ে গেছে। তাহলে এই যে এইরকম সেটগুলো হচ্ছে কি তোমার সসীম সেট। ক্লিয়ার? এখন নেক্সট যেটা দেখব অসীম সেট। ঠিক আছে? ঠিক আছে? অসীম সেট। এটা হচ্ছে কি তোমাদের অসীম সেট। আমরা একটা লাগাই দিই, তাহলে অসসীম হয়ে গেছে। দুঃখিত। অসীম সেট। ঠিক আছে? একটু শর্টকাট তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভুল হয়ে যাচ্ছে। অসীম সেট। আর এটা কি ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে? ইনফাইনাইট। ঠিক আছে? ক্লিয়ার? ইনফাইনাইট সেট। ক্লিয়ার? ডান। চলো আমরা একটু স্টাইলিশ না করে পড়াই কনসেন্ট্রেট। এখানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, নির্ধারণ করা যায় না, তাকে কি বলে? অসীম সেট বলে। জাস্ট এই যে সংজ্ঞাটা লিখলাম, এই সংজ্ঞাটারে একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে? তাকে কি বলে? তাকে অসীম সেট বলে। নির্ধারণ করা যায় তাকে, এই যে একটু চেঞ্জ হবে। তারপরে কি হবে? অসীম সেট বলে। করা যায় না তাকে, তাকে অসীম সেট বলে। ঠিক আছে? অসীম সেট বলে। এটা কিন্তু খুবই এটা খুবই একটু গুরুত্বপূর্ণ। দেখো, সবসময় তোমার সসীম সেট থাকবে না। এখন অনেক সময় ধরো আমি তোমারে বললাম যে আমি একটা গঠন পদ্ধতির একটা সেট বলি। ঠিক আছে? এই একটা সেট দিলাম। ঠিক আছে? এই সেটের উপাদানগুলো হচ্ছে কি, আমি একটু বললাম এক্স, যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় বা জোড়, তুমি যেটা লিখতে পারো, বিজোড় বা জোড়। দুইটা দিয়ে দেখানোর চেষ্টা করি, বিজোড় বা জোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখানে শর্ত কিন্তু তোমার একটা দিলাম, জোড় স্বাভাবিক। এখন তুমি যদি বিজোড়ের দিয়ে লক্ষ্য করো, ঠিক আছে, এটা যদি বিজোড় হয়, হুম, তুমি স্বাভাবিক সংখ্যা, তোমার কি কোনো থামার কথা তোমার বলছে? এখন বিজোড় স্বাভাবিক সংখ্যা তুমি কি অনেক কয়গুলো লিখতে পারবা? 1, 3, 5, 7, 9। এটা কি, তুমি কি থেমে যাবা? এটা কি অসীম পর্যন্ত লেখা পসিবল না? পসিবল না। তো এটা কি একটা, এই সেটটা কি হইলো তোমার অসীম পর্যন্ত বিস্তৃত। তো এটা একটা কি, তো তোমার অসীম সেট। তুমি জোড়েরটা যদি লিখতে চাও, তাহলে খেয়াল করো, জোড়েরটা যদি লিখতে চাও কিরকম হবে? 2, 4, 6। এটা চলতে থাকবে কি অসীম পর্যন্ত বিস্তৃত। তো এটা একটা কি অসীম সেট। বুঝতে পারতেছি। এখন কিছু আইডেন্টিফিকেশন আছে, খেয়াল করো। মানে আরো কিছু মানে নির্দিষ্ট কিছু সেট আছে। মানে সেট বলতে হচ্ছে কি, কিছু নির্দিষ্ট টাইপের সেট আছে, ওগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। খুব ভালো রকম একটু মাথায় রাখতে হবে, নাহলে হবে না। ওগুলো হচ্ছে আমরা নীল কালি দিয়ে একটু লেখার চেষ্টা করবো। ঠিক আছে? ওগুলো খুব ইম্পর্টেন্ট। কিছু অসীম সেট আছে। ধরো তোমার স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক, স্বাভাবিক বানান হয়েছে কিনা হঠাৎ করে কেন মনে হচ্ছে স্বাভাবিক বানান ভুল হয়ে গেছে। স্বাভাবিক সংখ্যার, স্বাভাবিক সংখ্যার সেট। এটাকে n দ্বারা প্রকাশ করে, এটা একটু মাথায় রাখবা। n দ্বারা স্বাভাবিক সংখ্যা কি? 1, 2, 3, 4। এটা কি চলতে থাকবে অসীম পর্যন্ত, চলতে থাকবে। এটা হচ্ছে কি, এটা তোমার মাথায় রাখতে হবে স্বাভাবিক সংখ্যা সেট কোনগুলার বলে। দেন আসি পূর্ণ সংখ্যা। এটা খুব ঠান্ডা মাথায় মাথায় রাখবে। ক্লিয়ার? পূর্ণ, পূর্ণ সংখ্যা বলতে কি বুঝো বলো? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা সেট। এই পূর্ণ সংখ্যা জেড সংখ্যা সেট যেটা, ওইটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন খেয়াল করো, পূর্ণ সংখ্যা হচ্ছে কি তোমার ধনাত্মক এবং ঋণাত্মক, শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা সেট বলে। এখন খেয়াল করো, তোমার এটা হচ্ছে তোমার জিরো, আইডেন্টিক্যাল জিরো। এই পাশটা হচ্ছে কি তোমার ধনাত্মক, ধনাত্মক হলে কত? 1, 2,
3 এখন এই জিনিসটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। খেয়াল করে আবার তুমি যদি বাম দিকে আসো -1 -2 এটা কি অসীম পর্যন্ত বিস্তৃত না? খেয়াল করো। এর হচ্ছে কি পূর্ণ সংখ্যার স্বাভাবিক সেট। আর মূলদ সংখ্যা যে স্বাভাবিক সেট, ঠিক আছে? আরেকটা আছে মূলদ সংখ্যা, এটা লাগবে না। তারপর পড়াই দিচ্ছি তোমাদেরকে মূলদ। মূলদ আর অমূলদের জিনিসটা হচ্ছে তোমার ১ম চ্যাপ্টারে আমি যখন পড়াবো, আমি খুব ভালোভাবে মানে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? মূলদ, মূলদ সংখ্যার সেট, ঠিক আছে? সো আমার খাতায় থাকার মানে আমার ডিজিটাল জিনিসপাতি থাকার কারণে জিনিসগুলা একটু ফাস্ট করতে পারি। তোমাদের একটু খাতায় লিখবা, ঠিক আছে? যত লিখবা তত তুমি ভালো করতে পারবা, ঠিক আছে? মূলদ সংখ্যা হবে কি a বাই b এর আকারে কিছু থাকবে, ঠিক আছে? এখন a আর b অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে। কি হবে? পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা হইতে পারবে। a আর b পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা তো আমি মাত্রই দেখাইলাম যে পূর্ণ সংখ্যা তোমার কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এখন একটা শর্ত আছে এখানে স্লাইটলি, পূর্ণ সংখ্যা যে b কখনো 0 হবে না। কেন 0 হবে না? এটা তুমি আমাকে একটু বলবা যে হচ্ছে b কখনো 0 হবে না। এই জিনিসটা তুমি একটু বলবা যে একটা কোয়েশ্চেন তোমাদের কাছে থেকে গেল। কোয়েশ্চেনটা হচ্ছে কি? একটু অন্য কালি দিয়ে লিখি। এই কোয়েশ্চেনটা, এই যে মূলদ সংখ্যা সেট এখানে b কেন 0 নয়, হবে না? কেন? কেন? এই কোয়েশ্চেনটা তোমরা উত্তর আমারে দিবা। ঠিক আছে? এটা হচ্ছে ব্রেইন স্টর্মিং যারাই বলো তোমার, আমি চাচ্ছি তোমার একটু নলেজটা একটু ডেভেলপ করতে। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি? বাস্তব সংখ্যার সেট আর ইত্যাদি এগুলো সব অসীম সেট। এগুলো যতগুলো সেট বললাম অসীম সেটের মধ্যে পড়ে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ম্যাথ দেখানোর আগে আমরা আরেকটু দেখে আসি। আরো কিছু টপিক দেখে আসি। আচ্ছা, বই হইতে তোমাদের কিছু কাজ থাকবে যে কোনটা কোন ধরনের সেটগুলো সসীম, কোন ধরনের সেটগুলো হচ্ছে অসীম। এগুলো একটু তোমার দেখে নিবা। ঠিক আছে? চলো আমরা নেক্সটে জাম্প করি। পরের টপিকটা পড়তে যাই। এটা হচ্ছে কি ফাঁকা সেট। এটা হচ্ছে কি ফাঁকা সেট। এটা ফাঁকা সেট তুমি শুনে বুঝতে পারছো এটার উপাদান কি থাকবে? উপাদান কি থাকবে? এমপ্টি সেট। এটা কোনো উপাদান থাকবে না। ঠিক আছে? তবে এখানে একটু ইন্টারেস্টিং জিনিস আছে। এই আমি সংজ্ঞাটা যদি লিখে দিতে চাই, সেটা হচ্ছে দেখো তোমার সংজ্ঞাগুলা বইতে আছে। আমি আবার লিখে দিচ্ছি কেন? কারণ হচ্ছে তুমি যখন আমার ক্লাসটা দেখবা, আমার সাথে, সাথে একবার লেখা হয়ে যাবে। তুমি বইতে যদি দেখো বই থেকে সবই আছে। কিন্তু তুমি তো পড়বা না। আমার সাথে পড়ো, একসাথে চ্যাপ্টারটা শেষ করো। তাহলে হচ্ছে তুমি বইয়ের অনুসারে ম্যাথ গুলা করলা, সিকিউ সলভ করলা, আরো বেটার হবে। বুঝাতে পারতেছি? ক্লিয়ার? সো সংজ্ঞাটা হচ্ছে কি? যে সেটের যে সেটের কোন উপাদান নেই, কোন উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। তাকে ফাঁকা সেট বলে। বুঝতে পারছি। এই যে ফাঁকা সেট বলে, এখন খেয়াল করো এই যে কোন উপাদান নাই ফাঁকা সেটকে পাই পাই দ্বারা প্রকাশ করে। ফাঁকা সেটের প্রকাশের পদ্ধতি। ফাঁকা সেটের প্রকাশ, ফাঁকা সেটের প্রকাশ। ঠিক আছে? যখন ধরো এই একটা সেট নিলাম, ঠিক আছে? এই একটা সেট নিলাম যার কোনো উপাদান নেই। এটা তুমি কিভাবে প্রকাশ করবা? বলো? এটা প্রকাশ করার সিস্টেম কি তোমার? যে আমি তোমাকে একটা বললাম যে এটা হচ্ছে আচ্ছা আমি তোমার একটা শর্ত দিই। তারপরে আমি তোমাদের কি বলতে পারি? আচ্ছা, এটা বলি যে হচ্ছে ধরো একটা বয়েজ স্কুলের কথা চিন্তা করো। এই আ একটা সেট এটা হচ্ছে একটা বয়েজ স্কুল। ঠিক আছে? এটা একটা বয়েজ স্কুল, বয়েজ স্কুল, বয়েজ স্কুল। তোমাকে বললাম যে বয়েজ স্কুলে ৩ জন মেয়ের সেট, ৩ জন মেয়ের সেট, ৩ জন মেয়ের সেট। ঠিক আছে? ৩ জন মেয়ের সেট তৈরি করো। এখন এটা কি অ্যাকচুয়ালি পসিবল? এই সেটে কি কখনো কোনো উপাদান থাকবে? এই হচ্ছে কি বয়েজ স্কুল। এই যে সেটটা। এখন বয়েজ স্কুলে কি কখনো বয়েজ মানে মানে ছেলে ছাড়া কি কখনো মেয়ে থাকতে পারে? না। সো মেয়ে যদি অ্যালাউড না হয় তাহলে এই যে সেটটা থাকবে, খেয়াল করো। এই যে সেটটা থাকবে এটার ভ্যালুটা কি হবে? বলো? ফাঁকা সেট।
বুঝতে পারছি? খেয়াল করো। এটা কখনো পসিবল যে একটা বয়েজ স্কুলে মেয়ে পড়বে, তুমি এখানে ৩ জন মেয়ের সেট কিভাবে গঠন করবা? বুঝতে পারছি? ঠিক আছে? এটার মাধ্যমে। এটা খুবই সুন্দর জিনিস। ঠিক আছে? ফাঁকা সেট তোমার গেল। এবার আসি তোমার উপসেট পড়াবো আমি। ঠিক আছে? তুমি খুব ইম্পোর্টেন্ট একটা টপিক পড়াবে এখন। এটা আসলে খুব ইম্পোর্টেন্ট। তোমার এটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে উপসেট। এটা যদি তুমি না বুঝো, তোমার অনেক ম্যাথ করতেও সমস্যা হবে। অনেক থিওরি রিলেটেড অনেক জিনিসপাতি পড়তে তোমার ভালো রকমের সমস্যা হবে। সো এখন যে টপিকটা পড়াবো চেষ্টা করবা খুব মনোযোগ দিয়ে পড়তে। ঠিক আছে? চলো আমরা আগে দেখি, আমরা একটা সেট নিয়ে আগে সংজ্ঞা-টংজ্ঞা দেখবো। ঠিক আছে? সংজ্ঞা-টংজ্ঞা সংজ্ঞা দেখবো। বাট আমরা একটা সেট নিই। সেট হচ্ছে এই একটা সেট। খেয়াল করো, এই একটা সেট। এখন সেটের উপাদান তুমি ধরো x, y। ঠান্ডা মাথায় খেয়াল করো। আমি এটা খুব স্লোলি পড়াবো। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেটা হচ্ছে আমি তোমাকে অন্য অন্য টপিক গুলো যেসব ফাস্ট পড়ানো দরকার ওগুলো আমি ফাস্ট পড়াবো। এখন আমি বললাম যে খেয়াল করো, এই যে একটা সেট, এই সেটের উপাদান থেকে আরো কি তুমি সেট গঠন করতে পারো? আমি বললাম এই হচ্ছে তোমার একটা সেট। খেয়াল করো, এই হচ্ছে কি একটা সেট। এখন এই সেটের উপাদান মানে এই সেটটাকে নিয়ে আরো কি সেট তৈরি তৈরি করতে পারো? এই সেটকে নিয়ে তুমি আর কি সেট তৈরি করতে পারো? এক্স কমা ওয়াই। এই যে এই সেটটা যেমন আছে তেমন। তারপর একটা এক্স উপাদান নিয়ে তুমি একটা সেট গঠন করতে পারো। ক্লিয়ার? আবার ওয়াই উপাদানটাকে নিয়ে একটা সেট গঠন করতে পারো। বলো, করা যায়। এই এটা থেকে কিন্তু এই সেট গুলো গঠন করা যায়। বলা যায় কিনা? দেখো, আমি এখান থেকে ২ টা উপাদান নিয়ে একটা সেট গঠন করলাম। আবার আলাদা একটা নিয়েও আমরা উপাদান করলাম। আবার আমি যদি এখান থেকে কোনো উপাদানে না নিই, তাহলে আমি কি কোন সেট গঠন করতে পারবো? বলো। যদি কোন উপাদান না নিই, মাত্র পড়ানো হয়েছে যদি কোন উপাদান না থাকে সেটা হচ্ছে কি? ফাঁকা সেট। আমি বুঝতে পারতেছি যে আমি কোন উপাদান না নিয়ে গঠন করতে পারি, তখন ওই উপাদানটা হবে কি তোমার? ফাঁকা সেট। এই ৩ টা হচ্ছে কি? উপাদানগুলা নেওয়ার পরে উপাদান নেওয়ার নেওয়ার পর। এই যে স্লাইটলি এটা তৈরি হয়েছে কি? এটা হচ্ছে উপাদান না নেওয়ার কারণে। আমি বুঝাতে পারতেছি? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে? চলো আমরা সামনে আগাই। ঠিক আছে? এখন এই যে এগুলা প্রত্যেকটা, এই যে ৪ টা, এই যে ৪ টা উপাদান, এই ৪ টা যে সেট, এই ৪ টা সেট কি? এ সেটের কি? উপসেট না? খেয়াল করো। দেখো, ধরো এটা হচ্ছে আমার একটা দেশ। এটা হচ্ছে আমার একটা দেশ। আ কি দেশ ধরবো? আচ্ছা, এটা আমরা বাংলাদেশ ধরি। ঠিক আছে? যদিও বাংলাদেশের চিত্রটা এমন না। তার জন্য দুঃখিত। কেউ আবার অ্যাটাক ক্রেডিট দিবেন না। এখন বাংলাদেশের যতগুলো বিভাগ আছে, ৯ টা বিভাগ, ৮ টা ৯ টা যতটা বিভাগ আছে বা ৬৪ টা জেলা আছে আমি ওটা হিসাব করি। ঠিক আছে? আমি বললাম এখানে ৬৪ টা জেলা। এখন বাংলাদেশকে যদি আমি ভাগ করতে যাই তখন আমি কি ভাগ করব? ৬৪ টা জেলা। খেয়াল করো, এই ৬৪ টা জেলা নিয়ে কি বাংলাদেশ। কথা বুঝছো? ৬৪ টা জেলা নিয়ে একসাথে একটা বাংলাদেশ। একটা বাংলাদেশ থেকে কি তৈরি হয়? ৬৪ টা জেলা। সো সিঙ্গেল একটা জেলা কি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না? বাংলাদেশ থেকে তো এটা গঠন হইতে হইতেছে। আমি বুঝানোর চেষ্টা করতেছি খুব আলাদা। বুঝছো? আমি বুঝাতে পারতেছি? দেখো, তেমনি ধরো এখানে তোমার উপাদান কি আছে? এক্স আর ওয়াই আছে। এখন তুমি যদি ১ম এ ২ টা উপাদান নাও এখান থেকে, তুমি একটা সেট গঠন করতে পারবা। তুমি যদি আলাদা একটা করে উপাদান নাও, একটা করে সেট গঠন করতে পারবা। এখন তুমি যদি এখান থেকে একটা সিঙ্গেল সেটও না নাও, তাহলে তুমি কি একটু সেট গঠন করতে পারবে? এটা আবার ফাঁকা সেটটাও কিন্তু এক ধরনের সেট। ঠান্ডা মাথায় খেয়াল করো। বুঝতে পারতেছো? এখন এই যে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা তুমি একটা নির্দিষ্ট সেট থেকে তুমি গঠন করতে পারতেছো। ঠিক আছে? এই সবগুলো হচ্ছে তার কি ১ম মানে প্রধান সেটের মানে এই সেটের কি? উপসেট। আমি বুঝাতে পারতেছি? আমি এবার যদি সংজ্ঞাটা এবার একটু লিখে দিই। হুম, সংজ্ঞাটা যদি একটু লিখে দিই, ঠিক আছে? ক্লিয়ার হও। যে হচ্ছে আগে আমি বুঝিয়েছি তারপর সংজ্ঞা। আবার কোনো সময় সংজ্ঞা আগে লিখি তারপরে বুঝাই। ঠিক আছে? সো হচ্ছে কি? কোন সেট থেকে যতগুলো সেট করা যায়, কোন সেট থেকে অন্য সেট হতে
কোনো সেট থেকে ভারতের কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা সম্ভব যতগুলো সেট গঠন করা সম্ভব সেট গঠন করা যতগুলো সেট গঠন করা সম্ভব পত যতগুলো সেট গঠন করা সম্ভব মানে করা যায়, সম্ভব কেন? যায় লিখি, ঠিক আছে? এটা একটু বেটার সাউন্ড শোনা যায়। যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে, ঠিক আছে? এদের প্রত্যেকটি টি এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। ওই সেটের উপসেট বলা হয়। আমি বুঝাতে পারছি এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তোমার যদি মনে হয় তুমি বুঝো নাই, চেষ্টা করবা ভিডিও আরেকবার দেখার জন্য। ওই সেটের উপসেট বলা হয়, ঠিক আছে? উপসেট বলা হয়, ঠিক আছে? ওই সেটের উপসেট বলা হয়। এখন খেয়াল করো, উপসেটের যে চিহ্ন, প্রকাশের যে চিহ্ন, উপসেটের যে চিহ্ন, উপসেট উপসেট প্রকাশের উপসেট প্রকাশের যে চিহ্নটা, ওটা হচ্ছে কি তোমার এরকম। হুম, ঠিক আছে? বুঝতে পারতেছি, ঠিক আছে? এখন আমি যদি তো বলতে থাকি, দেখো, এটা হচ্ছে তোমার নরমাল উপসেটের থিওরি, ঠিক আছে? এবার আমরা ২ টা সেটের তুলনা করার মাধ্যমে এই জিনিসটা খুবই মানে বুঝতে চাই, ঠিক আছে? যে হচ্ছে আপনার কিভাবে আমি তোমায় বলবো? একটা সাবসেট বলে, উপসেট বা সাবসেট বলে, মানে উপসেট যেটা ইংলিশ টার্ম হচ্ছে কি সাবসেট। এখন আমরা আচ্ছা, আমরা এবার দেখো একটা উপাদান থেকে যখন উপসেট তৈরি হয় সেটা দেখছি। এবার আমরা ২ টা সেট নিয়ে ২ টা বা ৩ টা সেট নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? চলো কালার চেঞ্জ করি। সো চলো বললাম একটা সেট নিলাম। সেটা হচ্ছে কত? উপাদান নিলাম A, B, C। তারপরে আমি একটা নিলাম, সেট নিলাম। সেটার মধ্যে থাকলো আপনার AB, BC রাখি, ঠিক আছে? শেষে ২ টা রাখি। ১ম বার BC রাখি, তারপরে তারপর আমি আরেকটা নিলাম, সেট নিলাম। সেটা হচ্ছে কি আমি এখানে AC রাখলাম। ঠিক আছে? এখন খেয়াল করো। স্লাইটলি ঠান্ডা মাথায় খেয়াল করবা। এখন যে PQ আর প্রত্যেকটি কি দেখো, এই যে PQ, উম এই যে দেখো, আমি ঠান্ডা মাথায় একটা জিনিস লিখবো। সেটা হচ্ছে দেখো P, Q, R এই ৩ টা কিন্তু কার উপসেট বলো? P এর উপসেট। দেখো P এর যে উপাদানগুলো A, B, C, Q এর যে উপাদান ওগুলো কিসে আছে? P তে আছে। আর এর যে উপাদান ওগুলো কি কোথায় আছে? অবশ্যই P তে আছে। AC কি B তে আছে? P তে আছে। সো P কিন্তু নিজে তার একটা উপসেট হবে এবং Q যেটা ওইটা তার কিসের উপসেট হবে? P এর উপসেট হবে। আর কি হবে? P এর উপসেট হবে। আমি বুঝাতে পারতেছি। কিন্তু P কিন্তু কখনো Q এর উপসেট হবে না। দেখো Q P র সব উপাদান কিন্তু Q তে নাই। এটা খুব ঠান্ডা মাথায় মানে মাথায় রাখবা। সো এই জিনিসটা তুমি কিভাবে লিখতে পারবে? P, Q, R প্রত্যেকে প্রত্যেকে প্র্যাকটিক্যাল অবস্থা যেই খারাপ হয়ে গেছে, প্রত্যেকে পি সেটের পি সেটের সেট ক্লিয়ার? বুঝতে পারতেছি। এখন এই জিনিসটা তুমি প্রকাশ করবা কি? পি সেটটা নিজেও তার একটা কি উপসেট, আবার কিউ সেটটা কিসের উপসেট? কার উপসেট? পির উপসেট। আর যে সেটটা ওইটা কার উপসেট? পি এর উপসেট। আমি বুঝাতে পারতেছি। দেখো প্রত্যেক সেট তার নিজের একটা উপসেট। এই যে কথাগুলো এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আমরা একটু লাল কালি দিয়ে এই জিনিসগুলো লেখার চেষ্টা করি, ঠিক আছে? প্রত্যেকটা সেট প্রত্যেকটি সেট প্রত্যেকটি সেট প্রত্যেকটি সেট নিজের উপসেট। প্রত্যেকটি সেট সে তার নিজের উপসেট। প্রত্যেকটি সেট নিজের উপসেট নিজের উপসেট নিজের
উপসেট এটা অন্য কালিতে লেখা হচ্ছে কি, এটা যেন তোমার হাইলাইট মাইন্ডে চলে যায়। না এটা একটু সমস্যা না করে যে মাথায় থাকে। ঠিক আছে? এইজন্য লেখা। ঠিক আছে? আ আচ্ছা একটা আরেকটা জিনিস, ইম্পোর্টেন্ট জিনিস। দেখো, এটা হচ্ছে কি তোমার? ফাঁকা সেট। এটা তোমার কিসের? ফাঁকা সেট। এই ফাঁকা সেট কিন্তু যেকোনো সেটেরই কিন্তু উপসেট। ফাঁকা সেট কিন্তু এইটা কিন্তু মাথায় রাখবা। ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট। যেকোনো যেকোনো সেটের উপসেট। এই ২ টার কথা মাথায় রাখবা। সেটের উপসেট। কি লিখতেছি? লেখা একটু বাজে হচ্ছে। সেটের উপসেট। আই থিংক আমি বুঝাতে পারতেছি। প্রত্যেকটা সেট সে তার নিজের একটা উপসেট। আরেকটা হচ্ছে ফাঁকা সেট, সব সেটের ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট হবে। ফাঁকা সেট যেটা ওটা কি? যেকোনো সেটের উপসেট হবে। আমি বুঝাতে পারতেছি। এই ২ টা কথা, সিঙ্গেল ২ টা কথা একটু মাথায় রাখবা। আমরা একটু বক্স করে দিই। এই জিনিসটা তাহলে তো ভালো রকম মাথায় রাখবে। ঠিক আছে? দেখো, এই কালারিং করার কারণটা হচ্ছে একটাই। সেটা হচ্ছে যেন তোমার এই যে লেখা হচ্ছে ইম্পোর্টেন্ট লেখাগুলা থেকে এমসিকিউ আসতে পারে, এগুলো যেন তোমার ভালো রকম মাথায় থাকে। ঠিক আছে? লাল, নীল, সবুজ কালি, অনেক কালি আমি ইউজ করি। ঠিক আছে? চলো এবার আসি। দেখো, উপসেট পড়ানো শেষ আমাদের। এবার আমরা প্রকৃত উপসেট পড়াবো। একটা হচ্ছে ওটা হচ্ছে সাবসেট। এটা কি পড়াবো আমরা? চলো, চলো। এটা হচ্ছে কি? প্রকৃত উপসেট। প্রকৃত লেখা লেখাগুলো বাদ হয়ে যাচ্ছে কেমন জানি। অনেকদিন লেখা হয় নাই বোর্ডে, তো এই জন্য হয়তো লেখা একটু খারাপ হচ্ছে। আচ্ছা, দেখো উপসেটে যেহেতু আমরা আমাদের একটা আইডিয়া চলে আসছে, আমরা হচ্ছে কি ডিরেক্ট একটু আগে একটু সংজ্ঞাটা দেখি। তাহলে হচ্ছে আমাদের একটু ক্লিয়ারেন্সটা একটু ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে? সো সংজ্ঞা কি বলে বলো? কোন সেট থেকে, সংজ্ঞাটা দেখো। কোন কোন সেট থেকে গঠিত উপসেট, কোন সেট থেকে, সংজ্ঞা দেখলে তুমি এটা বুঝে যাবে। কোন সেট থেকে গঠিত উপসেট। কারণ হচ্ছে অলরেডি যেগুলো তোমার কনফিউশন তোমার মধ্যে ক্রিয়েট করবে, ওইগুলো আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করছি। ঠিক আছে? কোন সেট থেকে উপসেট গঠিত। আচ্ছা একটু একটা শব্দ মিস গেছে। কোন সেট থেকে গঠিত উপসেট, আহ, গঠিত উপসেটের মধ্যে, লাইনটা মিলাই লিখি। উপসেটের মধ্যে যে উপসেট, মধ্যে যে উপসেট, যে উপসেট গুলো, আমি একবার বলে দিই। উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেট উপাদান সংখ্যা অপেক্ষা থেকে কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। তুমি বুঝতে পারছো কতটুকু আমি জানি না। আমি এটা খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে দিবে, তোমার টেনশন নেই, কোনো পেইন নেই। উপাদানগুলোর উপাদান সংখ্যা আমার সাথে নোট করবা। ঠিক আছে? নোট করলে হচ্ছে কি তোমার এই জিনিসগুলা, দেখো আমার সাথে দেখতেছো, লিখতেছো আর পড়তেছো, তাহলে হচ্ছে কি মানে খুব ভালো রকম মাথায় থাকে। উপাদান সংখ্যা, উপসেটগুলোর উপাদান সংখ্যা হতে, উপাদান সংখ্যা প্রদত্ত 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 সেটের প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কত কম, উপাদান সংখ্যা অপেক্ষা কম, সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। এদেরকে প্রকৃত উপসেট বলে। প্রকৃত
উপসেট বলে। প্রকৃত উপসেট বলে। এখন খেয়াল করো, তুমি এটা খেয়াল করছো না? চলো আমরা এবার একটু লাইভ এক্সাম্পল দেখবো। কারণ লাইভ এক্সাম্পল না দেখলে হচ্ছে তুমি তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? আমরা একটু লাইভ এক্সাম্পল দেখার মাধ্যমে এটা দেখবো, বাট আমরা কি বলছি এতক্ষণ ওইটা নিয়ে একটু আলোচনা করি। চলো মানে কি লিখছি সংজ্ঞাটা ওটা একটু দেখি, ঠিক আছে? কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপাদানগুলোর উপাদান সংখ্যা উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। তুমি বুঝছো? কতটুকু বুঝছো জানি না, বাট আমি খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? খেয়াল করো, ধরো তোমার কাছে একটা সেট আছে, এই একটা সেট আছে। এই সেট হচ্ছে তোমার কাছে, ধরো আমি বললাম আমার কাছে 3, 4, 5, 6। খেয়াল করো, এখন বি আরেকটা সেট কি আছে তোমার? বি আছে, বির উপাদান হচ্ছে 3,5। এখন বি যে সেটটা, এটা কিন্তু এ সেটের প্রকৃত উপসেট। আমি বুঝাতে পারতেছি? দেখো, বি এর সব উপাদান এতে বিদ্যমান, কিন্তু এ সব উপাদান বিতে বিদ্যমান না। এটা মাথায় রাখতে হবে। দেখো এখন এই যে বি সেটটার উপাদান সংখ্যা কি এ সেট থেকে কম? হ্যাঁ, কম। তাহলে এটা একটা শর্ত অ্যাপ্লিকেবল হচ্ছে। যেহেতু শর্ত অ্যাপ্লিকেবল হচ্ছে, উপাদান সংখ্যা তোমার কম, তাহলে তুমি কি বি তুমি কি বলতে পারো? সুতরাং বি হচ্ছে কি এ সেটের প্রকৃত উপসেট। বি হচ্ছে কি এ এর একটি প্রকৃত উপসেট। এ এর একটি প্রকৃত উপসেট। প্রকৃত প্রকৃত উপসেট। ক্লিয়ার? এর হচ্ছে কি প্রকৃত উপসেট। এটা প্রকাশ করে কি কিভাবে? বি হচ্ছে কার প্রকৃত উপসেট? এ এর। এখানে নিচে কিন্তু কোনো বার হবে না, ঠিক আছে? আমি বুঝাতে পারতেছি? ক্লিয়ার? আসি একটা ম্যাথ করি, দেখি আমরা কি ম্যাথ আনতে পারছি কিনা। আচ্ছা হ্যাঁ, একটা ম্যাথ নিতে পারছি, চলো ম্যাথটা সলভ করি। ম্যাথটা সলভ করলে হচ্ছে আমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগের পেজে চলে যাই, ম্যাথটা ড্রপ ডাউন করি। চলো চলো ম্যাথটা আমরা সলভ করে ফেলি। একেবারে ম্যাথটা কিন্তু খুবই কঠিন না, একেবারে ইজি। দেখো একটা ম্যাথ দিলাম, এ এর উপসেট গুলা লিখো। তুমি কি এখন উপসেট গুলা লিখতে পারবা? দেখো প্রথমে পি দেওয়া আছে, যা এটা লিখো, এক্স ওয়াই জেড, এটা তোমার দেওয়া আছে। এখন তুমি কি এর উপসেট গুলো লিখতে পারবা? পারবা। পি এর উপসেট সেট গুলো খুব ঠান্ডা মাথায় লিখবা। প্রথমে কি উপসেট, সমূহ উপসেট সমূহ উপসেট সমূহ কি কি আছে তোমার? ঠিক আছে, উপসেট সমূহ তোমার কি কি আছে? খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা, এখানে ভুল করা যাবে না। প্রথমে কি আমি তিনটি উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারি, এক্স ওয়াই জেড। তারপর আমি আরেকটা উপসেট এবার কি নিতে পারি, একটা করে মানে তিনটা নিলাম, তারপর আমি দুইটা করে নিব। ঠিক আছে, 3, 2, 1 করে যাবো আমরা। প্রথম উপাদান আমি এক্স ওয়াই নিলাম, পরে যে দুটো উপাদান নিব কি ওয়াই জেড, তার তৃতীয় উপাদানটা তোমার কি হবে জেড এক্স। ক্লিয়ার? কোনো সমস্যা? আমার উপাদান নেওয়া এবার দুইটা করে নেওয়া শেষ। এবার একটা একটা করে আমরা নিব, এক্স ওয়াই আরেকটা কি তোমার জেড। আবার তিনটার উপাদান মধ্যে একটা মানে একটা উপাদান আমি না, ওইটা হলে কি হবে ফাঁকা সেট। কি হবে? ফাঁকা সেট। বুঝতে পারতেছি? এ হচ্ছে কি আমাদের উপসেট। এখন এটা হচ্ছে কি উপসেট। এখন এটা যদি আমরা প্রকৃত উপসেট বের করি, দেখো আমরা কি উপসেট গুলো লিখলাম, সেগুলো থেকে প্রকৃত উপসেট তোমার নির্ণয় করতে হবে। কি করতে হবে? পি এর প্রকৃত। এখন এটা প্রকৃত উপসেট তুমি কিভাবে বের করবা বলো? প্রকৃত উপসেট, খেয়াল করো, প্রকৃত উপসেট বের করার সিস্টেম তুমি জানতে হবে। ঠিক আছে, প্রকৃত উপসেট সিস্টেমটা হচ্ছে কি দেখো, প্রকৃত দেখো এখানে এক্স ওয়াই জেড এই তিনটা যে উপাদান আছে, খেয়াল করো, এই তিনটা উপাদান এই জায়গাটায় যদি তোমার না থাকে, পি এর প্রকৃত উপসেট কি হবে? এই যে বাকি যেগুলো আছে আছে এই যে বাকি যে পদগুলো আছে, পদ কি এলিমেন্ট গুলো আছে, সেট গুলো আছে, এগুলো হচ্ছে তার কি প্রকৃত উপসেট। পি এর কি হবে? প্রকৃত উপসেট। ঠিক আছে, উল্লেখ্য পাকা সেট বা যে কোনো সেট। আচ্ছা এখানে একটা জিনিস তুমি মনে রাখবা, ঠিক আছে? সেটা নোট ডাউন করে অন্য কালার দিয়ে এটা মাথায় রাখবা। সেটা হচ্ছে কি
ফাঁকা সেট যেটা ম্যাথে আম ম্যাথে না লিখে এটা একটু সেকেন্ড এটা একটু লিখে দিই কারণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে একটু এলোমেলো হয়ে গেছে। কি করবো? এই যে একটু আবার লিখি যেহেতু একটু এলোমেলো হয়ে গেছে কিছু করার নাই। চলো আমার ভুলের কারণে হয়েছে আবার লিখতে হবে। দুঃখিত আমি তোমাদের সময়টা একটু নষ্ট করার জন্য। এক্স লিখে যাই ফার্স্ট এক্স জেড আরেকটা হচ্ছে কি আমাদের ফাঁকা সেট এটা আমি পরে বুঝতেছি। So, এই জিনিসটা আমরা একটু কপি করে নিয়ে আসি। See? এটা কেন হয়েছে আমি এটা একটু এক্সপ্লেন করবো ঠিক আছে কোনো টেনশন নেই। কিন্তু অপোজিট খেয়াল করো এই জিনিসটা যদি না হয় আই থিঙ্ক এবার এবার ভালোভাবে সিলেক্ট হয়েছে। এটা একটু নোট আকারে লেখা দরকার এই জন্য এত কষ্ট করা। এটা হচ্ছে কি খেয়াল করো যে একটা ফাঁকা সেট ঠিক আছে ফাঁকা সেট যে কোনো সেটের অপোজিট ফাঁকা সেট ফাঁকা এটা কি ওই পেজে লিখছি কিনা জানি না ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট যে কোনো সেটের প্রকৃত উপসেট প্রকৃত প্রকৃত উপসেট এরকম আমাদের মাথায় রাখবা খেয়াল রাখবা ঠিক আছে। এখন যেই জিনিসটা খেয়াল করো আমরা এই ম্যাটটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম ঠিক আছে। এখন এই যে পি এর উপসেট গুলা খেয়াল করো এই যে পি এর উপসেট গুলা এখান এই যে পাই এই যে পাকা সেটটা এটাও কিন্তু তোমার কি হবে প্রকৃত উপসেট হবে। এখন খেয়াল করো আমি যদি এখানে প্রত্যেকটা উপাদানটা যে এই যে উপাদানটা আমার কেন বাদ গেল এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। খেয়াল করো প্রকৃত উপসেটে কেন এটা বাদ গেল যে হচ্ছে যেই সেটটা নিজে ঠিক আছে ওইটা সবসময় বাদ যায়। ধরো প্রত্যেকটা সেট প্রত্যেকটা মানে এই যে পি সেট এই যে পি সেট খেয়াল করো এই যে পি সেটের যে মানে পি সেট যে অ্যাকচুয়াল যে সেটের উপাদানগুলো নিয়ে গঠিত ওইটা কখনো তার উপসেট হবে না। ওইটা কখনো তার প্রকৃত উপসেট হবে না ঠিক আছে। এখন এই যে এক্স ওয়াই আমরা তো সংখ্যা মানে সংখ্যা মানে তোমার যে ইয়াটা অ্যাকচুয়াল কি বলে সংজ্ঞা সংজ্ঞাটা কি বলে উপাদান সংখ্যা অবশ্যই তোমার কি কম হইতে হবে। এখন খেয়াল করো এক্স ওয়াই জেড এখানে কত সরি এক্স ওয়াই জেড এখানে উপাদান কত এক্স ওয়াই জেড উপসেট হবে প্রকৃত উপসেটের কি শর্ত কি উপাদান সংখ্যা কম হতে হবে মাস্ট। বাকিগুলা দিয়ে খেয়াল করো দুইটা দুইটা একটা নাই ওগুলা কি তিন থেকে কম না বুঝতে পারতেছি। তো এখানে একটু সংজ্ঞা ম্যাটার চিন্তা করতে হবে যে কেন এটা কম বুঝতে পারছি আশা করি ক্লিয়ার আশা করি বুঝতে পারতেছি ঠিক আছে। চলো এটা হচ্ছে ম্যাথটা ডান এখান পর্যন্তই অ্যান্সার এটাই ঠিক আছে। ও দেন হচ্ছে আমরা একটু এখানে আরেকটু শর্ট নোটস নিয়ে আসি ঠিক আছে। একটু শর্ট নোট নিয়ে আসি যেটা তোমাদের এমসিকিউতে খুব ভালো রকম ভালো হেল্প করবে। চলো চলো লিখে ফেলি। নোটটা হচ্ছে কি কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় এরকম মাথায় রাখবা কোন সেটের উপাদান সংখ্যা n হয় কোন সেটের উপাদান উপাদান সংখ্যা যদি n হয় খেয়াল করো উপাদান সংখ্যা যদি n হয় উপসেট সংখ্যা হবে কি উপসেট উপসেট সংখ্যা এমসিকিউ যদি তুমি মানে এমসিকিউ দেখ এরকম টাইপের ম্যাথ গুলা ভালো উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার n এবং এটা হচ্ছে উপসেট তাহলে প্রকৃত উপসেট কি হবে প্রকৃত প্রকৃত উপসেট হবে কি দেখো 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 আমার উপসেট পি এর উপসেট সমূহ থেকে যদি আমি একটা বাদ দিই সেটা হচ্ছে আমরা প্রকৃত উপসেট পাই যাবো। তো টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এ হচ্ছে আমাদের কি প্রকৃত উপসেটের সংখ্যা। বুঝছো দেখো জিনিসটা কিন্তু খুব ইজি ছিল।
ক্লিয়ার? এই হচ্ছে বক্স করা। তারপরে আমরা একটু সামনে আগাই। দেখি আমরা কি পড়তে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি কিছু জিনিস পড়াবো। আচ্ছা, আমি কিছু জিনিস তোমাদের হোমওয়ার্ক দিই। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। এতটুক লম্বা আমার করাটা উচিত হয় নাই। আচ্ছা, যেহেতু আমার ১ম ক্লাস, আমরা ক্লাসের লেংথ একটু কম রাখার চেষ্টা করব। আমার অনেক জিনিস আছে যেগুলো আমরা এখনো পড়াই নাই। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে একটু অতিরিক্ত লম্বা ক্লাস হয়ে যাবে। সো আমরা অতিরিক্ত লম্বা ক্লাস ১ম দিন এভয়েড করার চেষ্টা করতেছি। আই থিংক মনে হয় ক্লাসটা ১ ঘন্টা ডিউরেশন থেকে একটু বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা ক্লাসের ডিউরেশনটা না বাড়াই। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। যদি তোমার ভাল লাগে, তুমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আমার ইউটিউব যে চ্যানেলটা আছে, লার্ন পিসি উইথ ইশতিয়াক, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের বন্ধুদের জানিয়ে দিতে পারো যে হচ্ছে আমরা ক্লাস নিব। ম্যাথের ক্লাসগুলা চেষ্টা করব খুব ভালোভাবে আপলোড দেওয়ার। ১-২ দিনের ভিতরেই আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর 2nd যেটা হচ্ছে আপনার তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা এই নেক্সট ক্লাসে চেষ্টা করব 2.1 এর থিওরি প্লাস ম্যাথগুলা একেবারে শেষ করার জন্য। আরেকটা ক্লাস লাগবে যেহেতু ১ম ক্লাসটুকু আমরা একটু কম খুব অল্প ডিউরেশন নিলাম এইজন্য। সো আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।